12 তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইয়েরা, আপনারা জামাতে ইসলামেরও নন, আপনারা বিএনপির নন, আপনারা এনসিপির নন, আপনাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে। আজকে যদি আপনারা ভোট চুরি করে, লাইলাতুল ইলেকশন করে, রাতের ভোট দিনের ভোট রাতে করে, জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় নিয়ে যান, আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন। এখানে প্রশাসনের ভাইয়েরা উপস্থিত আছেন, পুলিশের ভাইয়েরা আপনারা উপস্থিত আছেন। আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে, আপনাদের দায়বদ্ধতা গুলশানের কাছে নয়, আপনাদের দায়বদ্ধতা ধানমন্ডির কাছে নয়। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে পুলিশ সদস্যরা এখানে যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন, অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ পদবি বাড়িয়ে নিয়েছিল। ইনকিলাব 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 ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। জনাব তারেক জিয়া, আপনি আপনার কর্মীদেরকে সামলান। এই লাগামহীন কর্মীরা, এই লাগামহীন কর্মীদের কারণে আপনার অধঃপতন আসন্ন। আপনারা যদি শহীদের মাকে সম্মান দিতে না জানেন, এই জুলাই পরবর্তী বাংলাদেশের জনগণ আপনাদেরকে সম্মান দিবে না। প্রিয় লাকসামবাসী, খুব কম কথায় কয়েকটা কাজ আপনাদেরকে দিয়ে যাব। সহস্রাধিক শহীদের রক্ত ভেজা গালিচা মারিয়ে তিনি লন্ডন টু ঢাকার ব্যাক ফ্লাইট ধরলেন। সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে নিয়ে আসা হলো। আজকে আমরা দেখতে পাচ্ছি এই শহীদের মাকে নিয়ে সম্ভ্রম হানি করা হচ্ছে। আপনাদেরকে ব্যবহার করেছে। আল্লাহর দোহাই লাগে, উপরে আল্লাহ নিচে জমিন, নিজেকে আর ব্যবহারিত দিয়েন না। আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন, কোন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, অত্যন্ত পরিতাপের বিষয়, এই জুলাইয়ের পরেও এই মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করে নাই। সময় টেলিভিশন, 71 টেলিভিশন, ডিবিসি আবার দালালি শুরু করে দিয়েছে। আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী, আমি দেখেছি এজেন্সি যে রিপোর্ট লিখে দেয়, ডিবিসি 71 সময় টিভি সেই রিপোর্ট তারা পাবলিশ করে। এই ডিবিসি 71 এবং সময় টেলিভিশন হাত বদল হয়েছে, কিন্তু চরিত্রের বদল হয় নাই। আপনাদেরকে আবারও জনগণের কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। এই মিডিয়া শুধু প্রশ্ন, দুনিয়ার যত প্রশ্ন, দুনিয়ার যত সমস্যা, আমাদের ইনকাম কি, আমাদের চলাফেরা কোন জায়গা থেকে আসে, আমাদের শার্ট কোন জায়গা থেকে কিনি, রাজনৈতিক কর্মসূচি কিভাবে হয়, দুনিয়ার সকল প্রশ্ন আমাদের জন্য। অন্যদিকে সকল প্রশংসা এবং সকল মুগ্ধতা একটা রাজনৈতিক দলের জন্য। এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব। বক্তব্য দীর্ঘায়িত করছি না। মিডিয়া এবং প্রশাসন বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ এবং উন্নতি করতে হলে আপনাদের প্রয়োজন রয়েছে। আমরা আপনাদের শত্রু না, আমরা চাই আপনাদের দায়বদ্ধতা, আপনাদের জবাবদিহিতা হচ্ছে জনগণের মুখী। আপনারা কোনো দলমুখী না হয়ে আপনারা জনগণমুখী হন, জনগণ আপনাদের নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। যিনি স্বপ্ন দেখছেন একজন প্রধানমন্ত্রী হবেন, উনি যখন একজন তৃতীয় শ্রেণীর আলাপ আলোচনা মঞ্চে উঠে দাঁড়িয়ে করেন, সেগুলো আমাদেরকে তাড়িত করে। জনাব তারেক জিয়া, আপনি যেভাবে গুপ্ত গুপ্ত বলে আপনার নিজের নেতা কর্মীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন, গত 17 বছর কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দল পরিচালনা করেছেন, সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফাসালার বাংলাদেশ জামাত ইসলামীর আমির, এই দেশের মানবিক নেতা, বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ রূপে গড়ে তোলার যিনি স্বপ্নদ্রষ্টা, আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, লাকসাম এবং নাঙ্গলকোটের সম্মানিত বিপ্লবী জনতা, আগামী 12 তারিখ বাংলাদেশকে নূতনভাবে গড়ে তোলার জন্যে 54 বছরের বৈষম্য বঞ্চনার হাত থেকে এই বাংলাদেশকে রক্ষার জন্যে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে যেই 11 দলীয় জোট গঠন হয়েছে, সেই জোট একটি ব্যালট যুদ্ধে অবতীর্ণ হবে। সেই যুদ্ধে আমরা দেশপ্রেমিক ইসলামী জনতা এবং জুলাই চেতনাকে বিজয়ী করতে হবে। এটা আমাদের উপরে এক বিরাট দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে বাংলাদেশ বাঁচবে, এদেশের জনগণ বাঁচবে, বিশ্বের বুকে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম মর্যাদাশালী দেশ হিসাবে তার প্রশংসনীয় আসন নিশ্চিত করতে পারবে। সেই জন্যে আমাদের এই 11 দলীয় জোটের যে লড়াই, সেই লড়াইয়ের সেনাপতি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি লাকসামের মাটিতে এসেছেন। তিনি যেই নির্দেশনা দেবেন, যেই পরামর্শ দেবেন, যে গাইডলাইন পেশ করবেন, সেগুলোকে আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নেতার নির্দেশ অমান্য করলে লড়াইতে আমরা বিজয়ী হতে পারবো না। সেজন্যে আপনারা নেতার কথা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, এবং এখন থেকে মাঠে ময়দানে ঘরে বাইরে সর্বত্রে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী সাধারণ জনগণকে নিয়ে ছড়িয়ে পড়বেন। বিজয় ছিনিয়ে আনতে হবে। এই দেশটাকে কল্যাণ রূপে আমাদেরকে গড়ে তোলার অঙ্গীকারে আমাদেরকে মানুষের সামনে আশ্বস্ত করতে হবে। এই অঙ্গীকার, এই ওয়াদা, এই শপথ হোক আমাদের আজকের পাথেয়। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথিকে লাকসামের মাটিতে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেত উপস্থিত লাকসাম মনোরগঞ্জবাসী, মাননীয় আমিরে জামাত, আমরা প্রথমেই লাকসাম মনোরগঞ্জবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি বাংলাদেশের যে কয়েকটি আসনে নির্বাচনী জনসভার জন্য বাছাই করেছেন, তার মধ্যে আমাদের এই জনপদকে বাছাই করার জন্য লাকসাম মনোরগঞ্জবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কত লাকসাম, কত বাড়তি খ্যাত এই লাকসাম দক্ষিণ কুমিল্লার অন্যতম উপজেলা ছিল এক সময়। এখান থেকে নাঙ্গলকোট, পরে লালমাই, মনোরগঞ্জ বের হওয়ার পরেও আজকে লাকসাম অনেক বড় উপজেলা। আমাদের লাকসাম মনোরগঞ্জবাসীর কয়েকটি দাবি আমি উপস্থাপন করছি। আমরা এই লাকসামকে জেলা বাস্তবায়নের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছি। আমরা আজকে আপনার কাছে দাবি জানাচ্ছি, আপনি প্রধানমন্ত্রী হলে আমাদের লাকসামকে জেলা ঘোষণা করবেন। আমাদের মনোহরগঞ্জের একটি গুরুত্বপূর্ণ স্থান নাতের পেটুয়ায় আমরা একটি উপজেলা করার দাবি জানাচ্ছি। মনোহরগঞ্জকে একটি আধুনিক পৌরসভা ঘোষণা করার জন্য দাবি জানাচ্ছি।
আমাদের লাকসামের গর্ব নওয়াব ফয়জান হাসান চৌধুরী রানী, তার নামে একটি স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছি। লাকসামে একটি 500 শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল করার দাবি জানাচ্ছি। আমাদের ঐতিহ্য ডাকাতিয়া নদী পুনর্খননের দাবি জানাচ্ছি। লাকসাম থেকে আমরা ঢাকা যেতে রেলে 4 ঘন্টা লাগে, অথচ লাকসাম থেকে নারায়ণগঞ্জ 90 কিলোমিটারের পথ, রেলপথ হলে আমরা 1 ঘন্টায় ঢাকা যেতে পারি। আমরা লাকসাম নারায়ণগঞ্জ রেল সড়কের দাবি জানাচ্ছি। আমরা এই লাকসাম স্টেডিয়ামের আধুনিকরণের দাবি জানাচ্ছি। এবং সর্বশেষ কুমিল্লা বিমানবন্দর, যেটা 1943-এ চালু হয়ে 76 সালে বন্ধ হয়েছে, এই বিমানবন্দর পুনরায় চালুর দাবি জানাচ্ছি। মাননীয় আমির, আপনাকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।